অধিকারী পশ্চিমবঙ্গে কালীগঞ্জে ঢোকার সাথে সাথে হিন্দুরা তাকে ঘিরে ফেলেছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার যাবে পরাণ, কিন্তু কেউ তোমাকে বাঁচাতে আসবে না দাদা, এবার তোমার অবস্থা খারাপ হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে গান বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া এই মুহূর্তে থালাপাতি বিজয় সহ সকলে মিলে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। বাংলাদেশ এবং যদি ভারত যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের যার যা কিছু আছে আমরা তা নিয়ে প্রস্তুত থাকব। ইনশাল্লাহ আমরা এই ভারতকে একটা উচিত শিক্ষা দিয়ে তাহলে আমাদের যে 7 সিস্টার এগুলোকে উদ্ধার করার আগ পর্যন্ত আমরা ফিরবো না। ইনশাল্লাহ আমরা ভারতকে চরম শিক্ষা দিব। খেপে গেছে ভাই, এবার আর রক্ষা নাই। মহিলা পুরুষ একসাথে মাঠে নেমেছে, বিজেপিকে এবার ক্ষমতা থেকে নামিয়েই ছাড়বে। মাদ্রাসায় বন্দে মাতরম গান চালু করার হুমকি দেওয়ায় এবার এই শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ধোলাই দিয়ে জুতা পেটা করেছে অভিনেতা থালাপতি বিজয়। এর ভিতরে একটি ঘটনা যেটা দেখলে আপনাদের মনে প্রশান্তি আসবে, আত্মা শান্তি পাবে। আর একটা ঘটনা যেটা দেখার পরে ক্ষোভে বিক্ষোভে আপনাদের হৃদয়টা বিদীর্ণ হয়ে যাবে। আমি এই দুটি বিষয় নিয়েই আপনাদের সাথে আজকে একটু ছোট্ট করে কথা বলবো। প্রথম কথা আসি, ঈদের পরে বড় দুইটা রদবদল হবে। শিলং বিদায় হয়ে প্রমোশন পাবে, বিদায় হবে প্রেসিডেন্টের জায়গায় গিয়ে শিলং বসবে, আর শিলংয়ের জায়গায় আসবে বাবর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রামিসা হত্যার যে আসামি ছিল তার কিন্তু ফাঁসির অর্ডার রায় হয়েছে। দেখেন আপনারা, তাকে কিন্তু ফাঁসির জন্য নেওয়া হচ্ছে। দর্শক, একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কুকুরের মতো ঘেউ ঘেউ করছিল, যাকে পাচ্ছিল তাকেই কামড়াচ্ছিল। প্রিয় দর্শক, তিনি এমন এমন আইন করছিল যেগুলোর কারণে মুসলিমরা বিপদে পড়তে চলেছিল। কিন্তু প্রিয় দর্শক, কথায় আছে অন্যের খারাপ চাইলে সেই খারাপ চাওয়াটা একটা সময় নিজের উপরে এসেই পড়ে। তিনি যখন মুসলিমদের চাপে ফেলতে চেয়েছিল, ঠিক সেই মুহূর্তে মুসলিমরা চাপে না পড়ে তারই ধর্মের লোকেরা বা হিন্দু ধর্মের লোকেরাই চাপে পড়েছিল। প্রিয় দর্শক, তার প্রত্যেকটা সিদ্ধান্ত তার নিজ দলের নিজ ধর্মের লোকেদের বিরুদ্ধেই গিয়েছিল। প্রিয় দর্শক, এবার তাকে একা পেয়ে ঘটনা ঘটিয়ে দিয়েছে ভারতীয় হিন্দুরা। প্রিয় দর্শক, তাকে কেন্দ্র করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি ঘটেছে সেটি আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এরই সাথে সাথে ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন হচ্ছে, এই যে পশ্চিমবঙ্গের মুসলিমরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা গরু কুরবানি দিবে না, তাদের এই সিদ্ধান্তকে আপনি কি মনে করছেন? তারা কি আসলে এটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আপনি মনে করছেন? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ ভারত সীমান্তে চরম উত্তেজনা, যেই কোনো মুহূর্তে গোলাগুলি শুরু হয়ে যেতে পারে, যেই কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বাংলাদেশ এবং যদি ভারত যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের যার যা কিছু আছে আমরা তা নিয়ে প্রস্তুত থাকব। ইনশাল্লাহ যদি যুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের বিডিআর যদি যুদ্ধ শুরু করে দেয়, আমরা তাদের পাশে থাকব। এমনকি অস্ত্র হাতে নিয়ে আমরা এই ভারতের বিরুদ্ধে আমরা আমাদের সৈনিকদের পাশে দাঁড়াবো। প্রয়োজনে আমাদের এই 18 কোটি মানুষের 18 কোটি সৈনিক হিসেবে আমরা কাজ করব। প্রত্যেকটা নর নারী এই ভারতীয় আগ্রাসন শক্তিকে আমরা রুখে দেব ইনশাল্লাহ। আমাদের পাশে যদি চীন পাকিস্তান থাকে, ইনশাল্লাহ আমরা এই ভারতকে একটা উচিত শিক্ষা দিয়ে আমরা যদি একবার শুরুই হয়ে যায়, আমরা একবার যদি যুদ্ধে নেমেই পড়ি, তাহলে আমাদের যে 7 সিস্টার এগুলোকে উদ্ধার করার আগ পর্যন্ত আমরা ফিরবো না। ইনশাল্লাহ আমরা ভারতকে চরম শিক্ষা দিব। ভারত একটি লজ্জাহীন রাষ্ট্র, তাদের লজ্জা নাই। তাদের যদি লজ্জা থাকতো, তাদের যদি বিবেক থাকতো, তাহলে তারা 2001 সালের এই গড়াইবাড়ির যুদ্ধের কথা তারা স্মরণ করত। তাদের 16টি লাশ তারা ধান খেতে ফালেই দিয়ে চলে গিয়েছিল। কত বড় কাপুরুষ সহকর্মীদেরকে, সহযোদ্ধাদেরকে ফেলে দিয়ে তারা চলে গিয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে প্রস্তুত থাকতে হবে, যেই কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বাংলাদেশের উপরে এখন আছে ভারতীয় কিছু রাজাকার। এই রাজাকারেরকে বাংলাদেশে ফেরানোর জন্য, এই ফ্যাসিস্টকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত উঠে পড়ে লেগেছে। কারণ
জনাব তারেক রহমান সাহেব লন্ডনে যে চুক্তিগুলা করে এসেছিলেন, উনি ওই চুক্তির মধ্যে একটা তো নাই, এখন তিনি এগুলাকে পল্টি নিয়েছেন, যেটা আরও আগে নেওয়া উচিত ছিল। আমি মনে করি তিনি সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ ভারত ইস্যুতে বাংলাদেশে কোনো দল নাই, শুধু একটাই দল, বাংলাদেশ এবং ভারত। এই দুই দলের বাইরে আর কোনো দল থাকবে না বাংলাদেশে। আমরা ঐক্যবদ্ধভাবে, যেই সরকার থাকবে ক্ষমতায়, ভারত ইস্যুতে আমরা সবাই তার পাশে থাকব। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। আমাদের বাংলাদেশের দিকে তারা যেভাবে গুলি ছুড়েছে, সাথে সাথে বিএসএফ তার বিজিবি তাদের জবাব দিয়েছে, তাই তারা লেজ গুটি পালাতে বাধ্য হয়েছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলমত নির্বিশেষে, সর্বদলের, সর্বশ্রেণীর, সর্বপেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা ভারতের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। গত 2 দিনে বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর ভিতরে একটি ঘটনা যেটা দেখলে আপনাদের মনে প্রশান্তি আসবে, আত্মা শান্তি পাবে। আর একটা ঘটনা যেটা দেখার পরে ক্ষোভে বিক্ষোভে আপনাদের হৃদয়টা বিদীর্ণ হয়ে যাবে। আমি এই দুটি বিষয় নিয়েই আপনাদের সাথে আজকে একটু ছোট্ট করে কথা বলবো। প্রথম কথা আসি, আগে যেটা আপনাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাবে, বিক্ষোভে আপনারা ফেটে পড়বেন, ঘৃণা উৎপাদিত হবে, সেই কথাটি আগে একটু আসি। তারপরে যেটা দেখলে আপনাদের মনে শান্তি আসবে সেইটা পরে ভিডিও সহ দেখাবো। নাসিরউদ্দিন পাটোয়ারি সে তো প্রত্যেক শুক্রবারে এক এক জায়গায় গিয়ে জুমার নামাজ আদায় করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবারে গিয়েছিল ঝিনাইদহে। ঝিনাইদহে সে জুমার নামাজ পড়ে যখন বের হচ্ছে, বের হবার পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি আহ্বায়ক, এই ব্যক্তির নেতৃত্বে যুব দলের আরো কতিপয় মাস্তান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীদের উপরে হামলা চালায়, নির্মমভাবে হামলা চালায়, আক্রমণ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিল, ঘুষি, চর থাপ্পড় দেয় এবং তার অন্যান্য সঙ্গীদেরকে পিটিয়ে আহত করে এবং রক্তাক্ত করে। এখন কথা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই আক্রমণটা কেন হচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি কি কাউকে ডিম ছুঁড়ে মেরেছে? সে কি কারোর উপরে আঘাত করেছে, আক্রমণ করেছে? কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে শারীরিকভাবে লাঞ্ছিত না করে, আক্রমণ না করে, আপনার উপরে ধারালো অস্ত্রশস্ত্র বা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে না বসে, আপনি ততক্ষণ পর্যন্ত তাকে আক্রমণ করতে পারেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি সন্ত্রাস, আপনার সংজ্ঞা সরাসরি আপনি সন্ত্রাসের ভিতরে পড়ে যাবেন। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে তার কথার ভিতরে, তার কথার মাধ্যমে মাঝে মাঝে সীমা ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, সে তো তার মুখের মাধ্যমে বলছে, সে তো কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে না, কাউকে ক্ষতিগ্রস্ত করছে না, কারো রক্তাক্ত করছে না, সে তার মুখ দিয়ে আক্রমণ করছে। তো আপনার কাছে যদি যুক্তি থাকে, আপনি তার থেকে আরো বেশি পরিমাণ যুক্তি নিয়ে আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়েন, মুখ দিয়ে ঝাঁপিয়ে পড়েন, 1000 বার আপনি তাকে যুক্তি দিয়ে আপনি তাকে পরাস্ত করার চেষ্টা করেন, কেউ তো বাধা দেবে না। যেমন এই যে রাশেদ খান, পোল্টিবাজ নেতা আর কি, ডিগবাজ, এই ছোট্ট কালকের ছেলেটা খুব রাজনীতিবিদ হয়ে গেছে এখন, একেবারে পুরা পোল্টিবাজ, মানে মুনাফেকের যে আলামত 4টা, এই 4টা আলামতই এই ছেলের ভিতরে আছে। পুরা মুনাফেক বললে আব্দুল্লাহ বিন উবাই যদি আপনারা কাউকে মনে করেন, এই ছেলেকে দেখে নিন। একটা সিটের লোভে, জাস্ট একটা সিটের লোভে, একটা এমপির লোভে, নিজের দল গুছানো একটা দল, আরে সেই দলটা ছেড়ে নুরুল হক নূরকে, ওই নুরুল হক নূরই কাজ করেছে, আর এই রাশেদও সেই একই কাজ করছে, করে বিএনপির কাছে, বিএনপির ছায়ার তলে লুঙ্গির নিচে ঢুকে গিয়ে সেখান থেকে একটা আসন বাগিয়ে নিয়েছে। তারপরে তো জনগণ লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই সমস্ত চরিত্রহীন ছেলেপেলেকে জনগণ ভোট দেয়, সে এখন নব্য বিএনপি হয়েছে। এখন আসলে আদতেও বিএনপি নাকি কোনো অধিকারী আছে আমাদের জানা নাই, পরিষ্কার তো করে না, গুপ্ত, 1 নাম্বার গুপ্ত। নাসিরউদ্দিন পাটোয়ারি আগেই বলেছি যে তাকে আপনি যুক্তি দেন, যুক্তি দিয়ে তাকে আপনি মৌখিকভাবে আক্রমণ করেন, সে মৌখিকভাবে আক্রমণ করছে, আপনি মৌখিকভাবে আক্রমণ করবেন। যখন সে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে অস্ত্র নিয়ে, তখন আপনি তাকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বেন তার উপরে। কিন্তু আমরা তার উল্টা দেখছি। এই রাশেদ খান, সে জামাত ইসলামকে বা এনসিপির ছেলে মেয়েদেরকে অমানুষ বা শুয়োরের বাচ্চা ইত্যাদি শব্দে সে ভূষিত করার চেষ্টা করছে। এদের দ্বারা এই দেশ কি আশা করতে পারে? এরা কি এই জাতিকে কি দেবে? মামলা হয়েছে, তারাও কিন্তু উল্টা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 22 জনের নামে মামলা করেছে। তাহলে মিটে গেল, তারাও মামলা করেছে। হামলাটা তো তোমরা করেছো ভাই, হামলা তো এনসিপি করে নাই। এনসিপির উপরে তোমাদের হামলা কেন করতে হলো? এত হঠাৎ করে পেশি শক্তি বেড়ে গেল, এত গায়ের জোর বেড়ে গেল যে এনসিপির উপর হামলা করলে, আবার তার উপরে মামলা করলে 22 জনের নামে। আচ্ছা, মামলা করেই শুধু ক্ষান্ত নয়, এই তাদের নামে যে মামলা হয়েছে, এই মামলা প্রত্যাহার করার দাবি নিয়ে থানায় যে এইভাবে আক্রমণ করেছে, চিন্তা করতে পেরেছেন এই থানা এখন কাদের? থানা এখন তাদের, বিএনপির। তাহলে এটা তো আগলে রাখা তাদের দায়িত্ব। তাহলে বেড়া যখন ক্ষেত খায়, রক্ষক যখন ভক্ষক হয়, তখন আর কিছু থাকে? এদেশের আইন শৃঙ্খলা আর থাকে? আইন শৃঙ্খলা কোন পর্যায়ে চলে গেছে এবার চিন্তা করেন। এই হলো বর্তমান ছাত্র দল এবং যুব দলের অবস্থা, বিএনপির অবস্থা। যাই হোক, এবার চলেন আমরা ওই যে চক্ষু শীতলকারী, অন্তরে প্রশান্তি দানকারী একটি ভিডিও দেখব। ভিডিওটার ছোট্ট একটু কথা আগে বলে নেই, তারপরে ভিডিও দিকে শেষ করে দেব। দহগ্রাম সীমান্তে বিএসএফ
বিজেপিকে না জানিয়ে সেখানে জোর করে খুঁটি কাটতে এসেছিল সীমান্তের 150 গজের ভিতরে। আপনারা জানেন আন্তর্জাতিক সীমানা যে আইন আছে, এই আইন অনুযায়ী উভয় দেশ, পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশগুলো তাদের নিজস্ব জমি থেকে 150 গজ জায়গা রেখে তার ভিতরে 150 গজের ভিতরে সীমানা চিহ্নিত করতে হয়। তাহলে 150 গজ 300 গজ জায়গা মাঝখানে পড়ে থাকে, ওইটা হচ্ছে 0 পয়েন্ট বলে। তো দুই দলই ফেলে রেখেছে, দুই দেশই। বিএসএফ বিজেপিকে না জানিয়ে গতকাল তারা এসেছিল চোরের মতো খুঁটি কাটতে। এই খবর পেয়েছে ভাই বিজেপি পাওয়ার পরে ছুটে গেছে। প্রথমত ছুটে যাওয়ার পরে তারা প্রথমে বাধা দিয়েছে, বলছে খুঁটি কাটতে দেবো না, খুঁটি তুলতে বাধ্য করেছে। বিএসএফ খুঁটি তুলতে বাধ্য হয়েছে। এই যে বাধ্য যে করেছে, বিজেপির শব্দ চয়ন দেখুন, মানে এখানে ওই যে বিএসএফ কি কোন থোড়াই কেয়ার, নো থোড়াই কেয়ার, ডন কেয়ার। এর ভিতরে ভাবছে যে দাদা আমরা বড় দেশ, সম্ভবত যা বলবো সেটাই এখানে আইন হয়ে যাবে। কেউ একজন সম্ভবত ফটর আর একটু বেশি করেছে। এবার ওইখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিল বিজেপির, তার দেখুন একটু ভাবটা একটু দেখুন। প্রধানমন্ত্রী নাকি তুমি ফালতু কথা বলতেছ? এই যে তার যে শব্দ চয়ন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে গেস্টার পোস্টার, তার যে মুভমেন্ট, এইটা দেখে বিএসএফ এর ভয়ে আত্মা থরথর করে কাঁপতে কাঁপতে তারা পরে খুঁটি ওখান থেকে তুলে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই বাংলাদেশ। দীর্ঘ 19 বছর পরে সীমান্তে এই ধরনের সাহসিকতা, বীরত্বপূর্ণ চরিত্র উপস্থাপন করলো বিজেপি। আসলে বিজেপিকে এতদিন ছোট করে রাখা হয়েছিল। রাষ্ট্র যদি প্যাট্রোনাইজ করে, যথাযথভাবে যদি এই বাহিনীটাকে সাপোর্ট প্রদান করে, তাহলে এই বাহিনী বিএসএফ এর কাছে মাথা নত করার বাহিনী নয়, এবং ভবিষ্যতে আরো কিছু আসছে। এখনো যদি না তাড়াতে পারো, তোমার বাড়ি ঘর সব শেষ হয়ে যাবে। বাংলা ছাড়া করো, শুভেন্দু অধিকারী, অসীম সরকার, শান্তনু ঠাকুরকে পায়খানা করা বন্ধ করে দাও, জিনা হারাম করে দাও। ওদের 4.5 থেকে 5 কোটি মানুষ চিরকালের জন্য শেষ হবে। 1857 সালে সিপাহী বিদ্রোহ, কারা লড়াই করেছিল? মুসলমানরা। 56,000 প্রাণ গেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রাম, নেতাজিকে বাঁচানোর চেষ্টা কারা করেছিল? মুসলমানরা করেছিল, প্রাণ দিয়েছিল। করোনা আতঙ্ক, টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে কারা সাহায্য করেছিল? মুসলমানরা করেছিল। যে যেখানে আছে বাঙালি এক হও, বিভৎস মারো, মারতে 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 বাংলা ছাড়া করো, বাংলা ছাড়া করো। শুভেন্দু অধিকারী, অসীম সরকার, শান্তনু ঠাকুরকে পায়খানা করা বন্ধ করে দাও, জিনা হারাম করে দাও ওদের। বাংলাকে এখনো বাঁচাতে চাইলে সমস্ত রাজনৈতিক দল এক হও। এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি বলে না। আমি বিজেপি মানে হারামিদের কথা বলছি না, আমি বলছি বিজেপির সমর্থক যারা না জেনে করছে। সমস্ত মানুষ এক হও, বাংলা এবং বাঙালিকে বাঁচাতে মারো, পাড়ায় পাড়ায় খোঁজো আরএসএস বিজেপির মালদের, খোঁজো, তারাও। এখনো যদি না তাড়াতে পারো, তোমার বাড়ি ঘর সব শেষ হয়ে যাবে। বাংলা বাঙালি জাতিকে শেষ করা লাঠি ঝেঁটা নিয়ে তারা করবে। বাঙালিরা শুধু ছেলেরা নয়, বাড়ির বউগুলো বটি নিয়ে তারা করবে। ইসলামী ফাউন্ডেশনের নতুন ডিজি নিয়োগ করা হয়েছে। এই নতুন ডিজি নিয়োগে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবির খুশি, তাদের মধ্যে এক প্রকার খুশির বন্যা। তার প্রকাশ্যে আনন্দ প্রকাশ করছে এবং বিএনপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যে না, একজন ভালো আলেমকে, একজন ইমামকে এই প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলো। অন দি আদার হ্যান্ড, চরমোনাইতে হতাশা, যারা ক্ষুব্ধ। দর্শক, তাহলে কি ঘটেছে? বিএনপি কি জামাতের কাউকে ইসলামী ফাউন্ডেশন ডিজি বানিয়েছে? না দর্শক, বিএনপি একটা ভালো নিয়োগ দিয়েছে, এটা জামাতপন্থী আলেম ওলামারা প্রকাশ্যে বলছে। দর্শক, ইসলামী ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মহিবুল্লাহ হিল বাকি, আমি তার সম্পর্কে ডিটেলস বলবো, আপনাদের জানাবো। তার আগে বলে নিই যে বিএনপি জামাত জোট ছাড়ার পরেই, চরমোনাই জামাত জোট ছাড়ার পরেই বিএনপির সাথে যোগাযোগ শুরু করেছে এবং বিএনপির সাথে তাদের সম্পর্কের ডেভেলপমেন্ট হয়েছে। এখন চরমোনাইয়ের তো কোনো রাজনীতি নেই, তাদের রাজনীতি হচ্ছে ধর্ম ব্যবসা। এ কারণে তারা বাইতুল মোকাররমের খতিব চায়, তারা ইসলামী ফাউন্ডেশনের ডিজি চায়। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। তারা এরকম দু একটা পদ পদবি চায়, এছাড়া তেমন কিছু চাই না। এমনকি আওয়ামী লীগের সাথেও দেন দরবার করে বাইতুল মোকাররমের কিন্তু বেশ কয়েকজন ইমাম থাকে। তো বাইতুল মোকাররমের একজন পেশ ইমাম ছিল একদম খাস চরমোনাই, আমি তাকে চিনতাম, আমার সাথে পরিচয় ছিল। একদম চরমোনাই মুরিদ বাইতুল মোকাররমের ইমাম, আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। তো চরমোনাই কিন্তু দেন দরবার করে এইসব দিক নিতে চায়। তাদের রাজনীতি যেহেতু ধর্ম ব্যবসা, এগুলো তারা চায় এগুলো। সাপোজ জামাতের যদি সুযোগ থাকে যে বিএনপি বা কোনো সরকার তাদেরকে কিছু দিবে,
তাহলে তারা চাইবে বিশ্ববিদ্যালয়ের ভিসি, যে আমাকে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়ে দেন। আর চরমনাই চাইবে কি, যে আমাকে মসজিদের ইমাম বানিয়ে দেন, বিশেষ করে বাইতুল মোকাররম তাদের ফার্স্ট টার্গেট। আর ইসলামী ফাউন্ডেশনের ডিজি যদি তারা পায় তাহলে তো খুশিতে খুশি। ইসলামী ফাউন্ডেশনের ডিজির মাধ্যমে সারা বাংলাদেশের মডেল মসজিদ থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করা যাবে। আর মসজিদ ভিত্তিক নিয়ন্ত্রণই চরমনাই রাজনীতি, এবং তাদের রাজনীতি বেসিক্যালি জামাত বিরোধী রাজনীতি। তো জামাতকে এইসব জায়গা থেকে মাইনাস করার একটা কাজ করতে পারতো। এ কারণে ইসলামী ফাউন্ডেশনের ডিজি এটা কয়েকটা গোষ্ঠী নেয়ার খুব চেষ্টা করেছে। আর চরমনাই চেষ্টা করেছে জমিয়ত যেহেতু কিছু পায়নি, একদম বঞ্চিত দল, বেশ কয়েক জায়গায় জমিয়তকে নমিনেশন দিয়েছিল বিএনপি, কিন্তু একজন এমপি হতে পারেনি, মহিলা এমপিও গিফট করেনি, বা অন্য কোনো পদ পদবিও দেয়নি। বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে কোনো কিছু দেবে না। তারা চেয়েছিল ঠিক আছে ইসলামী ফাউন্ডেশন ডিজিটা দেন, তাও দেবে না, তাও দেয়নি। তো জমিয়ত চেষ্টা করেছিল, চরমনাই চেষ্টা করেছিল, কেউ পায়নি। আহলে হাদিসের কয়েকটা গোষ্ঠী, বিশেষ করে জমিয়ত আহলে হাদিস, তারা সিরিয়াসলি চেষ্টা করেছিল। যদিও অনেকে এই মহিবুল্লাহ বাকি, তাকে কেউ কেউ আবার আহলে হাদিস মনে করে খুশি হয়েছেন, বাট তিনি নট আহলে হাদিস। আহলে হাদিসের চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা চেষ্টা করেনি তারা খুশি। জামাত কোনো চেষ্টা করেনি, কারণ কেন করবে? জামাত তো জানে যে তারা বিরোধী দল, অতএব তাদের পন্থী কাউকে এখানে ভুলেও ইসলামী ফাউন্ডেশনের ডিজি বিএনপি সরকার বানাবে না। ইটস ভেরি নর্মাল। বরং এরকম কেউ থাকলে তাদেরকে বাদ দিবে। যেমন জামাতপন্থী ভিসি দুই একটা বিশ্ববিদ্যালয় যারা ছিল সব বাদ দিয়ে দিয়েছে। জামাতপন্থী কারো নাম গন্ধ বিএনপি কোনো প্রশাসনিক পদে রাখবে না। ইটস ভেরি সিম্পল। কোন রকম চাকরি বাঁচলেই জামাতের লোকজন খুশি। কিন্তু সেখানে ইসলামী ফাউন্ডেশনের ডিজি পদ পেতে জামাতের লোকজন চেষ্টা করেনি, কিন্তু তারা খুশি। আর চরমনাই বেদা, চরমনাই বলছে যে চরমনাই এবং জমিয়ত দুই গ্রুপে প্রচারণা চালাচ্ছে যে ইসলামী ফাউন্ডেশনের ডিজি পদটাকে নাকি বিএনপি সরকার জামাতকে গিফট করেছে। মানে তারা এতটাই হতাশ, এই হতাশার বহিঃপ্রকাশ তাদের এই বক্তব্যের মধ্যে, জামাতকে গিফট করেছে। তো বাস্তব কথা হচ্ছে যে বিএনপি সরকার যে দুই একটা ভালো কাজ করে, এর মধ্যে এটা একটা ভালো কাজ করেছে। এখানে জামাতের কেউ না, চরমনাই কেউ না। কারণ বিএনপিরা দেখেছে ধর্মীয় অঙ্গনে এই ক্যাসালের মধ্যে তারা যেতে চায় না। কারণ বিএনপি চরমনাইকেও হাতে রাখতে চায়, জমিয়তকেও হাতে রাখতে চায়, আহলে হাদিসকেও হাতে রাখতে চায়। অতএব এদের কাউকে দিলে কোনো এক গ্রুপ অসন্তুষ্ট হবে। তার সাথে বাবারা তোমাদের কাউকে দিব না, দিব মধ্যমপন্থী একজনকে, যার উপর জামাত তো খুশি, আর মূলত সমস্ত আলেম ওলামারা খুশি হতে বাধ্য, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।